রাস্তা দিয়ে এগোচ্ছি গ্রামের দিকে। অন্ধকারটা গুটে গেছে চাঁদের আলোয়। চাঁদটা বলয়ের মতো গোল হয়ে উঠেছে। চারপাশে কোনো তারকারাজি নেই। চাঁদটা যেন পুরো আকাশটা দখল করে রেখেছে, একদম নীরব হয়ে আছে। সামনের দিকে যত এগোচ্ছি ততই যেন বুকের কম্পন স্পন্দিত হচ্ছে। হাসমত চাচা সবার সামনে হাঁটছে, আমি মাঝে, আর চাচা আমার পাশেই। রাস্তাটা এতই সরু যে দুইজন একসাথে হাঁটায় বেশ মুশকিল হয়ে যাচ্ছে। আমরা সরু রাস্তা পার করে একটি জঙ্গলের রাস্তা ধরলাম। জঙ্গলটাতে ভয়ানক জন্তু আছে, হাসমত চাচা বললেন। তিনি যেতে যেতে বললেন, জঙ্গল পার হওয়ার সময় একটু সাবধানে পা ফেলবেন। এখানে ভয়ানক জন্তু আছে, বিশেষ করে সাপ। বাবা ওনার কথা শুনে আমাকে আস্তে আস্তে বললেন, মারে, এমন জায়গা আমাদের যাওয়া উচিত হচ্ছে না। কেন জানি না মনে হচ্ছে তোমাকে কেউ চালাচ্ছে, তোমাকে কেউ বসে রেখেছে। এতটা রিস্ক নিয়ে কি আমাদের এখানে থাকতে হবে? আরও অনেক জায়গা তো আছে, এখানেই কেন? এই গ্রামটা একদম আদিম যুগে পড়ে আছে, সভ্যতার ছোঁয়া একদম নেই। এরকম একটা গ্রামে যাওয়া কতটা যুক্তিযুক্ত আমি জানি না। প্রমোদের বেড়াজাল থেকে বের হয়ে এখানেই কেন আসতে হবে? মানুষের থেকে পালিয়ে বাঁচা যায় না রে মা। বাবার কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে জবাব দিলাম, কে বলছে আমি পালিয়ে বাঁচতে যাচ্ছি? আমি কেবল স্বস্তির নিঃশ্বাস ছাড়তে চাচ্ছি। প্রমোদের থেকে পালিয়ে বাঁচতে চাচ্ছি না বাবা, বরং প্রমোদের সাথে ফেলে আসা স্মৃতি থেকে পালাতে চাচ্ছি। আর এখন এসব কথা না গেলেই হয়। আমরা তো চলেই এসেছি, রাতটা থাকি, দিনের বেলা গ্রাম ঘুরি, তখন না হয় সিদ্ধান্ত নিব থাকবো কি থাকবো না। কথাগুলো বলে সামনে তাকাতে ঠান্ডা কোনো বস্তুর স্পর্শ পেলাম। সে সাথে পিঁপড়ার কামড়ের মতো কিছু অনুভব করলাম। সাথে সাথে চিৎকার করে মোবাইলের টর্চটা জ্বালিয়ে খেয়াল করলাম সাপ। মোবাইলটা বন্ধ হয়ে গেছে, কারণ এক বিন্দু চার্জের অবশিষ্ট নেই। চাচার হাতে লুণ্ঠন। সে পেছন দিকে ফিরে আমার কাছে এসে ভয় পেয়ে গেল। বিষাক্ত একটা সাপ আমাকে কামড় দিয়েছে। সে ভয়ে বলে উঠল, এটা সাধারণ কোনো সাপ না, জানি না কি হয়, রামাকে ডাকতে হবে। রামা তাদের দেবতার নাম। আমাদের মতো তারা মুসলিম ধর্মে বিশ্বাসী নয়, তাদের নিজস্ব একটা ধর্ম আছে যার নাম রামাস্তায়ন। সে ধর্মের দেবতার নামই রামা। আমি আল্লাহ আল্লাহ করতে লাগলাম। এতক্ষণে ভয় না লাগলেও এখন লাগছে। মনে মনে সংশয়ে ভাবতে লাগলাম, তাহলে কি এখানে আসার সিদ্ধান্তটা আমার ভুল ছিল? চাচার চোখে পানি টলমল করছে। আমি রাস্তায় বসে পড়লাম। চন্দ্রা আমার পাশে বসেছিল, আমার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। যে জায়গায় কামড়ে দিয়েছে সেখানে হাত বুলিয়ে দিচ্ছে। চন্দ্রা হাতে স্পর্শ পেয়ে আমি মানসিকভাবে শক্তি পেতে লাগলাম। সে সাথে শারীরটা যেন অবসাদ, সেটাও চলে গেল। হাসমত চাচা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছেন। তার আকস্মিকতা দেখে আমি প্রশ্ন করলাম, এভাবে তাকিয়ে কি দেখছেন চাচা? যে সাপটা আপনাকে কামড় দিয়েছে সে সাপ কামড়ে দিলে 30 সেকেন্ডের মধ্যে মানুষ মারা যায়, আর আপনি এখনও বেঁচে আছেন। হয়তো আপনাকে সাপ কামড়ায়নি, না হয় আপনার মধ্যে বিশেষ কোনো শক্তি আছে, সেটা আপনার অজানা। চাচার কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হলাম যে আমার কিছু হবে না। একটু হেসে জবাব দিলাম, মানুষ কখনো বিশেষ অধিকারী হয় না। আমি কোনো জাদুঘর না, আমি সাধারণ একটা মানুষ। আপনার প্রথম ধারণাটা সঠিক, হয়তো আমাকে সাপটা কামড়ায়নি। হাসমত চাচা কথা বাড়ালেন না, আমার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকালেন, তারপর চন্দ্রার দিকে, এরপর উঠে দাঁড়িয়ে বললেন, আমার পেছন পেছন আসুন। আমি উঠে দাঁড়ালাম, চন্দ্রাকে পুনরায় কোলে নিলাম। আবারও বাবা আর আমি হাসমত চাচার পেছন পেছন যেতে লাগলাম। সামনে একটা সাঁকুটে বেশ সরু, এটা পার হতে লাগলাম। তবে চন্দ্রাকে কোলে নিয়ে হয়তো পার হতে পারবো না, কারণ এত সরু সাঁকু একা পার হওয়াই মুশকিল। আমি যত সাঁকুর দিকে এগোচ্ছিলাম তত এসব ভাবছিলাম। এমন সময় চন্দ্রা বলে উঠল, মা ভেবো না, এটা তো আমার পথ চেনা, এ সাঁকু আমি একাই পার হতে পারবো, তোমাকে ধরাও লাগবে না, আমাকে নামিয়ে দাও। চন্দ্রার কথা শুনে ওকে কোল থেকে নামিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। আমার মনের কথা চন্দ্রা কি করে পড়ল? এটা কি সম্ভব? এতটুকু ছোট্ট বাচ্চা আমার মনের কথা জানলো কি করে? তাহলে সত্যি কি চন্দ্রার মধ্যে এমন কিছু আছে যা আমার অচেনা? আমার হুঁশ আসলো হাসমত চাচার ডাকে। কী রে মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি ভাবছেন? বেশি দেরি করলে বিপদ বাড়বে। লুণ্ঠনের তেল প্রায় শেষ। সাঁকু সময় মতো পার হতে না পারলে লুণ্ঠন নিভে যাবে। তখন অন্ধকার রাতে সামনে এগোনোই দুষ্কর হয়ে যাবে। আমি কিছুটা কম্পিত হয়ে বললাম। চন্দ্রা আমার আগেই সাঁকুতে উঠে পড়ল, এরপর আমি, পরে বাবা, আর সবার সামনে হাসমত চাচা। চন্দ্রা এমনভাবে সাঁকু পার হচ্ছে যেন সে এই কাজে দক্ষ। সেখানে আমাকে পার হতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে এইটুকু একটা বাচ্চা অবলীলায় পার হয়ে যাচ্ছে। চিন্তার আকাশটা আমার আরও ভারী হলো যখন চন্দ্রা সাঁকুর মাঝখানে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। একটা মৃত্যু বাধা যেন আমার শরীর লেপটে গেছে। মনে হচ্ছে কেউ আমার
মাঝে প্রবেশ করছে, কেমন অদ্ভুত অনুভূতি বিচরণ করছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। চন্দ্রার চুলগুলো সাব হয়ে ফনা তুলছে। চন্দ্রার হাসি তীব্রতর থেকে তীব্রতর হতে হতে আচমকা হাসি থেমে গেল। আমি যেন কোনো একটা ঘোর থেকে বের হলাম। চন্দ্রাকে একদম শান্ত হয়ে গেল। তাকে দেখে বোঝাই যাচ্ছে না একটু আগে সে হেসেছে। হাসমত চাচা আমাকে ডেকে বললেন, কি হলো, আপনি থেমে আছেন কেন? আপনার জন্য আমি এগোচ্ছি না। আপনার মেয়েও চুপচাপ দাঁড়িয়ে আছে সে কখন থেকে। আপনাকে ডাকছি, কোনো সাড়া দিচ্ছে না। কিছু হয়েছে? হলে বলুন। গ্রামের বাতাস ভালো না, যে কোনো সময় মন্দ বাতাস লাগতে পারে। শহরের জীবনের মতো এখানে জীবন না। লণ্ঠনের আলোয় প্রায় শেষ হতে চলল। তাড়াতাড়ি না গেলে সাঁকো পার হতে পারবেন না। তাড়াতাড়ি আসুন দয়া করে, না হয় আপনাদের সাথে আমিও বিপদে পড়ে যাব। আমি হাসমত চাচার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। তার মানে একটু আগে যা দেখলাম সেটা আমার মতির ভ্রম। আমি কথা বাড়াতে চেয়েও সময়ের কথা চিন্তা করে আর বাড়ালাম না। আবারও এগোতে লাগলাম। তবে আমার মন থেকে বিষয়টা নড়ছে না যে একটু আগে চন্দ্রার হাসির ব্যাপারে। আমার কাছে বিষয়টা অতীব বাস্তব মনে হচ্ছে। তবে আপেক্ষিক অর্থে এটা কেবল আমার মতিভ্রম। চিন্তা করতে করতে সাঁকোটা পার হলাম। সাঁকোটা পার হতে গ্রাম শুরু। গ্রামের একদম প্রাচীন সভ্যতায় ঘেরা। এখানে ঘরগুলোতে লণ্ঠনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে তা দেখে বোঝাই যাচ্ছে ঘরগুলো মাটির তৈরি। তবে মাটির তৈরি হলো ঘরের আকৃতি ঘরের মতো না, গুহার মতো। মনে হচ্ছে সবাই গুহায় বাস করে। বাবা পেছন থেকে আমাকে ডেকে মৃদু গলায় বলল, এই গ্রামে আদৌ কি তুমি টিকতে পারবে? পুরো গ্রামটা দেখো কেমন অদ্ভুত। এ যুগে এরকম গ্রাম আছে কল্পনাই করতে পারছি না। সত্যি পৃথিবীর কোনায় কোনায় কত কিছু লুকিয়ে আছে তা কেবল সৃষ্টিকর্তাই জানে। আমি শুধু বাচক শব্দটা উচ্চারণ করে থেমে গেলাম। কানের কাছে নুপুরের শব্দ ধেয়ে আসছে। মনে হচ্ছে আশেপাশে কেউ নাচছে। আমি শব্দটা পেয়ে হাসমত চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা, নুপুরের শব্দ কোথা থেকে আসছে? এখানে কি কেউ নাচ করছে? হাসমত চাচা সোজা সাপটা উত্তর দিল, গ্রামের অতিথি আসলে এরকম উদ্ভট আওয়াজ শোনে। এটা নতুন কিছু না, তবে এই আওয়াজের তাল দিলেই বিপদে পড়বে। এখানে অনেক প্রেতাত্মা ঘুরে বেড়ায়। পুরো গ্রামে অভিশাপ অনলে জ্বলছে। এখানে গ্রামের মানুষের দোষ ছিল না, দোষ ছিল এই গ্রামের জমিদার হরিদাস মজুমদারের। তার জন্যই গ্রামটি অভিশাপের চারটা দেওয়াল থেকে বের হতে পারছে না। এই গ্রামের বাইরের মানুষ টিকতে পারে না। আপনাদের মতো এর আগেও বেশ কয়েকজন এসেছিল রহস্য উদ্ঘাটন করতে। তাদের সবার অপঘাতে মৃত্যু হয়েছে। তাই বলবো, এসব আওয়াজে কান দিয়েন না। গ্রামে যখন এসেই পড়েছেন, আমরা চাইব সুস্থ হয়ে শহরে ফিরুন। আগে সবার মতো নিয়তি যেন আপনাদের না হয়। রামা আপনাদের মঙ্গল করুন। হাসমত চাচা কথা শুনে বাবা অনেক ভয় পেয়েও আমি কেন জানি ভয় পেলাম না। আমার ভেতরে কেবল জিদ কাজ করছে। এ রহস্যের গভীরে না যাওয়া পর্যন্ত আমার শান্তি লাগবে না। বাবা বারবার বোঝাতে লাগলেন আমার এখানে থাকা নিরাপদ নয়। তবে আমার মস্তিষ্ক তা ঢুকছে না। আমি এগোচ্ছি আপন গতিতে। গ্রামের পথগুলি বেশ সরু সরু পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে এগোতে এগোতে লক্ষ্য করলাম একটা বাড়ি। বাইরে থেকে থমকে দাঁড়ালাম। পুরো গ্রাম জুড়ে একটা ভালো বাড়ি দেখিনি। এই প্রথম একটা বাড়ি দেখলাম যেটা দোতলা বিশিষ্ট এবং পরিপাটি। বাড়িটার দিকে ভালো করে তাকালাম। বাড়িটার দেওয়ালের রং গেরুয়া ও সাদা ছিটা ছিটা। বাড়িটা 11টি জানলা, 6টি বারান্দা আছে। নিচের দিকটায় দরজা 3টে, উপরতলায় 2টো। সামনে থেকে যতটুকু অবকলন করলাম তাতে এটুকু বর্ণনা করতে পারলাম। বাড়ির ভিতরে দেখলে হয়তো আরও ভালো করে বর্ণনা করতে পারতাম। আমি হাসমত চাচাকে জিজ্ঞাসা করলাম, পুরো গ্রাম জুড়ে একটা ভালো বাড়ি নেই, এটা কার বাড়ি? এ বাড়িটার ডিজাইন বেস্ট এলিগেন্ট এবং সুন্দর। এ বাড়িতে কারা থাকে? হাসমত চাচা আমার কথা শুনে হাসতে হাসতে হাসমত চাচা বেশ তাড়া দিয়ে বললেন, এখানে বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। সব প্রশ্নের উত্তর দিব আমার কুটিরে গিয়ে। এখন চলুন। বুঝতে পারলাম হাসমত চাচা কিছু একটা ভয় পাচ্ছে। গ্রাম তো কুসংস্কার বেশি থাকবে স্বাভাবিক। এটা নিয়ে বাড়াবাড়ি না করি এখন। এসব ভেবে চন্দ্রার দিকে তাকিয়ে আমি চুপসে গেলাম। হার্টবিট বাড়তে লাগল। চন্দ্রার ঘাড়ের পদ্মটা জল জল করে জ্বলছে। মুখে এক অবয়ব প্রাপ্ত বয়স্ক রমণীর অবয়ব ভেসে উঠছে। চুলগুলি বিনুনি, এতটাই লম্বা যে মাটিতে লেপ্টে গেছে। চোখের লেন্স দুটো লাল বর্ণের। চোখের উপরে নিচে কালো কুচকুচে কাজল দেওয়া। এ কি আমার মতিভ্রম নাকি সত্যি? বুকের স্পন্দনের শব্দ পেয়েই আমি পাচ্ছি এত তীব্র হয়ে স্পন্দিত হচ্ছে। মহলটা হঠাৎ করে আলোকিত হয়ে আবার অন্ধকার হয়ে গেল। চন্দ্রাও স্বাভাবিক হয়ে গেল। হাসমত চাচা জোর দিয়ে ভয়ার্ত গলা বললেন, এটা ধ্বংসের আভাস। এখানে এতক্ষণ থাকা ঠিক হবে না। আমার সাথে চলুন, না হয় একা একা চলে যেতে বাধ্য হব। চাচার কড়া কথা শোনার পরে এই জায়গা থেকে একটুও নড়তে আমার মন চাচ্ছে না। মন চাচ্ছে আর একটু থেকে যাই। আমার পা যেন সামনের দিকে এগোচ্ছেই না। বাবা আমার হাতটা
টেনে ধরে বললেন, আমার কাছে মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়তে যাচ্ছি। এই গ্রামে অভিশাপের সাথে হয়তো আমরাও জড়িয়ে আছি। না হয় এই গ্রামে কেন আসবো আমরা? আসার পর এক এক করে অদ্ভুত ঘটনা ঘটেছে। এর শেষ কি হবে জানি না। ভালোও হতে পারে, নাও মন্দও হতে পারে। বাবার কথায় আমি বলে উঠলাম, অন্যায়ের শেষ তো ন্যায় দিয়ে হয়। আরও কিছু না বলে চাইলেও যেন ঠোঁট নড়ে বলে উঠল, চাইলে অষ্টযুগল কন্ট্রোল করতে পারছি না। বাবা আমার কথায় আর পাত্তা দিলেন না। এক হাতে আমাকে আর এক হাতে চন্দ্রাকে ধরে টানতে টানতে সামনে নিয়ে গেলেন। বাড়িটা রেখা পার হতে যেন আমার ঘোর কেটে গেল। মনে হলো কিছুটা একটা আমার ভেতরে সেটা বের হয়ে গেল। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। কি হচ্ছে আমার সাথে কিছুই যেন টের পাচ্ছি না। এই দীর্ঘ রাত কি শেষ হবে না? রাতটাও এত দীর্ঘ লাগছে কেন? কেনই বা রাতের এই স্তব্ধতা আমাকে গ্রাস করছে? কেনই বা এ জায়গায় আমাকে এত টানছে? এ জায়গার সাথে আমার কি কোনো সম্পর্ক আছে? পূর্বে জন্মে কি আমি বিশ্বাসী নই, তবে অলৌকিক কিছু হয় সেটাতে আমি বিশ্বাসী। সামনের দিকে এগোলাম। মিনিট কয়েক হাঁটতে হাঁটতে ছোট্ট একটা ঘরটা সেই প্রথম ঘরগুলোর মতো গুহা টাইপের। হাসমত চাচা আমাদের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এটাই আমার কুটির। কুটিরে আমি আর আপনার চাচি থাকি। সন্তানেদের নেই। সন্তান জন্ম দিয়েছে 4বার। প্রতিটি সন্তান জন্মের পর মারা গেছে। গ্রামের অভিশাপের জন্য এখানে কোনো নবজাতক বাঁচে না। চাচার কথা শুনে হালকা গলায় বললাম, চাচা আপনারা কুসংস্কারে পড়ে আছেন। গ্রামে হয়তো এমন কোনো দূষিত বাতাস আছে বা গ্যাস আছে যার জন্য নবজাতক শিশু মারা যাচ্ছে। বড়রা যে গ্যাস সার্ভাইভ করতে পারলেও ছোটরা বাচ্চা পারে না। হাসমত চাচা আমাকে থামিয়ে দিয়ে বললেন, এরকম কিছু নেই। এই গ্রামে এর আগেও অনেকে এসেছিল গবেষণা করছে। তাদের সবার অপঘাতে মৃত্যু হয়েছে, আর বাকি রইল মরা বাচ্চার বিষয়। গ্রামের বাইরে গিয়েও আমার স্ত্রী বাচ্চা জন্ম দিয়েছে 2টা। এই ধারণা আপনার আগে আমার মাথাও ঢুকেছে ডাক্তার প্রাণকুমার বিশ্বাস। তার ধারণাকে কেন্দ্র করে আমি আমার স্ত্রীকে গর্ভবতী হওয়ার পর গ্রাম থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। সেখানে সে বাচ্চা জন্ম দেয়। জন্ম দেওয়ার 7 ঘন্টা পর বাচ্চাটি মারা যায়। পরবর্তীতে আবারও গর্ভবতী হওয়ার পর একই কাজ করি। এতেও শেষ রাখ্য হয়নি। সুতরাং এটা কুসংস্কার বা দূষিত বাতাস থেকে হচ্ছে না। এই গ্রামে সত্যিই অভিশাপ আছে। হাসমত চাচার কথা শুনে আমি বিষয়টা নিয়ে ভাবনার গভীরে চলে গেলাম। তাহলে কি এটার পিছনে কোনো অলৌকিক কিছু আছে? এসব ভেবে যেন কোনো শেষ পাচ্ছি না। নিজেকে সামলে নিলাম। সবাই মিলে গৃহে প্রবেশ করলাম। ছোট্ট একটা কুটির, বাইরের তুলনায় ভেতরটা খুবই বড় লাগছে। ভেতরে একটু জায়গা আছে। এ ছোট্ট জায়গায় 2টো রুম। এক রুমে আমরা প্রবেশ করছি, অন্য রুমে ওনার স্ত্রী। আমরা যেতে উনি ওনার স্ত্রী ডাকলেন তুরিং নামে। ওনার স্ত্রী পাশের রুম থেকে এই ঘরে আসলেন। ছেলেদের পোশাকে তেমন বৈচিত্র্যতা না পেলেও মেয়েদের পোশাকে বেশ বৈচিত্র্য রয়েছে। ওরা আমাদের মতো শাড়ি বা সালোয়ার কামিজ পরে না। ওরা পরে রামান নামক এক বিশেষ পোশাক। এই পোশাকের উপর জামাটা এমনভাবে তৈরি হয় যে জামার মধ্যে টুপি করা মাথা ঢাকার জন্য, অনেকটা হুডির মতো, আর নিচের অংশটা ছেলেদের লুঙ্গির মতো। তিনি এসে আমাদের প্রণাম করলেন সেজদা করে। সেটা দেখে আমি আর বাবা একদম হতভম্ব হয়ে গেছি। আমরা যেমন অতিথি আসলে সালাম দেয়, ঠিক তারা তেমন অতিথি আসলে সেজদা করে। এটা তাদের অতিথি সম্বর্ধনার্থে করে। তাদের কাছে অতিথি মানে কুটুম, রামার দেওয়া উপহার। কুটুমকে আদর যত্ন করলে রামা খুশি হয়। হয়তো এই খুশিতে একসময় গ্রাম অভিশাপ মুক্ত হবে, ওটাই ওদের মধ্যে প্রচারিত। আমাদের প্রণাম শেষে তিনি কিছু বললেন, যদিও তার অর্থ আমরা কিছুই বুঝিনি। হাসমত চাচা পরে বুঝিয়ে দিলেন। তিনি বলছেন, আপনারা বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। তাদের নিজস্ব ভাষাও আছে, তবে হাসমত চাচা বাংলা জানে, তাই তার সাথে কথা বলতে আমাদের কোনো সমস্যা হয়নি। আমি পুরো ঘরটায় চোখ বুলিয়ে দেখতে লাগলাম। চোখ পড়ল ঘরের এক কোণায় একটা শিংয়ের দিকে। আমি কৌতূহলে জিজ্ঞাসা করলাম, এই শিংটা কার? হাসমত চাচার জবাব, এটা একটা অলৌকিক শিং। এই শিং যে ঘরে থাকবে সে ঘরে অশুভ কিছু প্রবেশ করতে পারবে না। কথাটা শুনেই আমি চন্দ্রার দিকে তাকালাম। সত্যি যদি তাই হয়, তাহলে চন্দ্রা কোনো অশুভ শক্তি নয়, বরং শুভ শক্তি। রাত কয়টা বাজে জানি না, একটা ঘড়ি নেই এখানে। চন্দ্রা চুপ করে শুয়ে আছে। হাসমত চাচা চন্দ্রার দিকে তাকিয়ে কী যেন দেখছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে তিনি আমার পাশের রুমে আসতে বললেন। আমিও তার সাথে গেলাম। চাচি রান্না করছে। তিনি এবার চন্দ্রার ব্যাপারে যা কিছু শুনে দিলেন, যা শোনার জন্য আমি আবার রহস্যের সমুদ্রে ডুব দিলাম। চাচা আমার দিকে তাকিয়ে প্রথমে আমাকে অবকলন করলেন, তারপর মৃদু গলায় জিজ্ঞাসা করলেন, মেয়েটা কি আপনার মেয়ে? আমি উত্তর দিলাম, কেন বলুন তো? আমার মনে হচ্ছে মেয়েটা আপনার না। আমাদের শাস্ত্রে কিছু শক্তি দিয়ে আমি এটুকু ধারণা করতে পেরেছি, ধারণা ভুলও হতে পারে। কেন আপনার মাঝে এমন ধারণা আসলো?
চাচার মুখে কোনো দাড়ি নেই, তবে অদ্ভুতভাবে ওনার কানের পাশে দাড়ি বিশেষভাবে ন্যায় কিছু চুল আছে। তিনি সেটা বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে পেঁচাতে পেঁচাতে জবাব দিলেন, কারণ চন্দ্রার ঘাড়ে পদ্মফুল কখনো সাধারণ মানুষের হতে পারে না। আমি আপনাকে প্রথমে অবলোকনের জন্য করলাম, আপনার মাঝে কোনো চিহ্ন আছে কিনা দেখার জন্য, কিন্তু আপনার মাঝে ওরকম কিছুই পেলাম না। তাহলে আপনি আমাদের মতোই সাধারণ মানুষ, আর এই গ্রামের ছোটো বাচ্চা সহজে প্রবেশ করতে পারে না। প্রবেশ করলে মৃত্যু না ঘটলে জ্বর চলে আসে। সেদিক দিয়ে চন্দ্রার কিছুই হয়নি, কিন্তু চন্দ্রা কোনো খারাপ কিছুর বাহক নয়, বরং শুভ কিছুর বাহক। তবে চন্দ্রাকে এটাই আসলে মূর্খ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। আমি বুঝতে পারছিলাম না হাসমত চাচা বিষয়টা অনেক গভীরে নিয়ে যাচ্ছে। এখন কাউকে অল্পতে কিছু বিশ্বাস করা বলে বোকামি। তারা ভিন্ন ধর্মের অনুসারী। দেখা গেলে এই পদ্ম অঙ্কনের জন্য কুসংস্কার থেকে চন্দ্রাকে মেরে ফেলব বা তার সাথে খারাপ কিছু ঘটলো, এটার দায়ভার আমার উপরে পড়বে। তাই সত্যটা এই মুহূর্তে এত দ্রুত আমি প্রকাশ করতে ইচ্ছুক না। তাই হঠাৎ আড়াল করে জোর দিয়ে বললাম, চাচা, শহরে এরকম ট্যাটু করাই থাকে। আপনারা গ্রামে থাকেন, তাই ট্যাটু সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। স্থায়ীভাবে এমন ট্যাটু অঙ্কন করা যায়। আর চন্দ্রা আমার সন্তান, ও কোনো অলৌকিক কিছুর সাথে সম্পর্কিত নন। আপনি হয়তো কোথাও ভুল করছেন। কথাটা বলে চাচার মুখের দিকে তাকালাম। আমার কথাগুলো হয়তো ওনার বিশ্বাস হয়নি, এটা তার কাছে মুখের অবয়ব দেখে বোঝা যাচ্ছে। তবে আমার সাথে তিনি তর্কে যেতে নারাজ। বয়স্ক বুদ্ধিমান ব্যক্তির একটা পরিচয় দিলেন তিনি, কথা না বাড়িয়ে। স্বাভাবিক গলায় ওনার উত্তর ছিল, ধারণা থেকে বলতেছিলাম, ভুল হতেই পারে। নিশ্চিত হওয়ার জন্য আপনাকে জিজ্ঞাসা করা। যেহেতু সঠিক জেনেছি, তাহলে ধারণা আমারই ভুল। আমি কেবল মাথা নাড়ালাম। নাকে ধেয়ে আসলো খাবারের সুঘ্রাণ। ভাত রান্নাও যে এত সুঘ্রাণ হয় জানা ছিল না। আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের চাল? পাহাড়ি আরশ চাল। এটা কেবল এখানেই হয়, আর কোথাও হয় না। অনেকে এর বীজ নিয়ে বপন করার চেষ্টা করেও বিফল হয়েছে। এই এলাকায় এটাকে স্বর্গের চাল বলে। এ চাল ভীষণ সুঘ্রাণ, তবে গ্রামের গণ্ডি পার হলে চালের সুঘ্রাণও চলে যায়। এটা রামার দেওয়া একটি উপহার বলা চলে। আপনি গিয়ে বসুন, রান্না প্রায় শেষ, খাবার নিয়ে আসছি। গরিবের ঘরে চাল আর পাহাড়ি ডাল ছাড়া আর কিছুই জুটবে না আপনাদের। দিনের বেলা হয়তো মুরগি শিকার করার চেষ্টা করতাম, তবে রাত হয় সেটা সম্ভব হচ্ছে না। আমি হেসে জবাব দিলাম, তেমন কিছুর প্রয়োজন নেই। না খেলেও আমাদের আপত্তি নেই, রাতটা থাকতে পারলেই হলো। হাসমত চাচার লজ্জামাখা মুখে জবাব দিলেন, সে কী কথা, আমরা কুটুমকে কখনো অসম্মান করি না। পাশের রুমে চলেন। আপনারা তো জানতে চেয়েছিলেন এই গ্রামে অভিশাপ কিসের, সেটা শোনাবো আপনাদের। তবে সেটা মুরব্বীদের মুখে যেটুকু শুনেছি, সত্য কতটুকু তা আমার অজানা। আর সে মহলটাকে দেখেছেন, সেটাকে ঘিরেই রয়েছে গভীর রহস্য। এখনও সে মহল অদ্ভুত আওয়াজ আসে। দিনের বেলা সবাই ঢুকতে পারলেও সন্ধ্যার পর ঢুকলে সেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না। পরদিন খুঁজলে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। পুরো গ্রামটাকে ঘিরে ছিন্ন ছিন্ন কিছু ঘটনা রয়েছে। শুনতে চাইলে বলবো, এতে করে আপনারা বিশ্রামের সুযোগ পাবেন না, কারণ কাহিনী এতই লম্বা যে পুরো রাত পার হয়ে যেতে পারে। আমাদের কোনো সমস্যা নেই শুনতে। পাশের রুমে চলুন। আবারও পাশের রুমে আসলাম, একসাথে বসলাম। বাবার দিকে তাকালাম। তিনি ভীষণ ক্লান্ত, মেঝেতে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। চন্দ্রাও ততক্ষণে ঘুমিয়ে গেছে। আমার ঘুম আসছে না। এখন তো আর আসবেই না কাহিনী শোনার তালে। চাচা আমার সাথে মেঝেতে রাখা বসার জায়গাটা টেনে বসলেন। একটা বিবরণ দিতেই ভুলে গেছি, তা হলো ঘরের ভেতর কোনো খাট নেই, মেঝেতেই বিছানায় পাতা। মেঝের বিছানা নরম করা জন্য তারা এক ধরনের শুকনো ঘাস অংশ ব্যবহার করেন, তার উপর পাটি এবং সর্বশেষ কাপড়। আর বসার জন্য আশেপাশে কিছু গাছের গোড়ার অংশ কাটা। চাচা সেই গোড়ার উপরে বসলেন, আমি বসলাম মেঝের বিছানার উপর। চাচা বলা শুরু করলেন, ঘটনাটি 100 বছর আগে। তখন এখানে জমিদার ছিল তিব্রত রামা। মূলত তারাই সরাসরি রামার বংশধর ছিলেন। যেহেতু রামা আমাদের প্রভু, সেহেতু সে প্রভুর বংশধরকে সবাই বিশেষ সম্মান দিত। তিব্রত রামা ছিলেন রামা বংশের শেষ মানুষ। এরপর সে বংশ বিলুপ্ত হয় এবং সে বংশের কেউ বেঁচে নেই। তিব্রত রামার বিনাশ ঘটে অভিশাপের জন্য। অভিশাপের সূত্রপাত কী জন্য হয়েছিল, আমি সেটাই আপনাকে বর্ণনা করব এখন। চাচা এই কথার মাঝে চাচি ডাক দিয়ে তাদের নিজস্ব বাসায় বললেন, খাবার তৈরি। আমরা যেন খাবারে প্রস্তুত নেই। চাচা আর কথা এগোলেন না। এদিকে এমন জায়গায় কথার সমাপ্তি আমার যেন আর অস্থির লাগতে শুরু করলো। পুরো ঘটনা শোনার জন্য মন ছটফট করতে লাগলো। খাবার চলে আসলো সামনে। ভাত আর ডালের সুঘ্রাণের জন্য জায়গাটা ভরে হচ্ছে। এই সুঘ্রাণে বড্ড নেশা আছে।
বাবাকে ডাক দিলেন চাচা। বাবা উঠে বসেছেন, হাত মুখ ধোয়ার জন্য পাশে একটা বড় গর্তের দিকে নিয়ে গেলেন। আমিও গেলাম। গর্তটা অনেক বড় বলেন নেয়। এখানে বাইরে থেকে একটা ছিদ্র দিয়ে পানি আসে আর একটা ছিদ্র দিয়ে বের হয়ে যায়। পানিটা বাইরে কোথা থেকে আসে তা বোঝা মুশকিল। আমি কৌতূহলে চাচাকে জিজ্ঞাসা করলাম, এ পানির উৎস কী? চাচা সাবলীর উত্তর, এ পানির উৎস পাহাড়ি ঝর্ণা। এখানে উত্তরমুখী হয়ে যে কোনো জায়গায় একটা ছিদ্র করলে পানি উঠে যাবে। আমরা সে পানিকে মাটি দিয়ে আমাদের ঘর বানিয়ে গর্তের মধ্যে আটকে রাখি, যাতে করে ঘরে বসে সবাই সব কিছুর জোগাড় মিলে। এই গ্রামের মানুষ রাতের বেলা খুব একটা বের হয় না। নর্তকীদের নুপুরের আওয়াজ মুখরিত হয়ে যায়। বাইরে রাতে প্রথম পর্বের পর বের হলে আর স্বাভাবিক থাকা যায় না। কানে তালা লাগে, তাই ঘরে সব কিছু ব্যবস্থা রাখা। আর এ পানির রামার একটি উপঢৌকন। আমি বুঝতে পারলাম গ্রামের মানুষগুলির একটা নিয়মের মধ্যে চলে। এই নিয়ম ভেঙে তারা আর কিছুই করে না। আমি হাত মুখ ধুয়ে নিলাম। চন্দ্রা বিভোর ঘুমে আচ্ছন্ন। হাওয়ায় তাকে ডাক দিলাম না। বাবা আর আমি একসাথে খেতে বসলাম। ডাল আর ভাত খেয়ে নিলাম। এদের খাবার বেশ সুস্বাদু। এর আগে এত সুস্বাদু খাবার খেয়েছি কিনা মনে পড়ছে না। ডাল ভাতে যে এত স্বাদ, এ জায়গায় না আসলে হয়তো বুঝতাম না। খাওয়া শেষ করে আমি বসে পড়লাম পুনরায় গল্প শুনতে। এবার চাচা ঢলিয়ে গেলেন ঘুমে। চাচার গল্প বলা শুরু করলেন পুনরায়। চাচি পাশে এসে বসলেন। চাচা প্রশ্ন নিক্ষেপ করলেন আমার দিকে। কোথায় যেন শেষ করেছিলাম? আমি হালকা গলায় বললাম, অভিশাপের সূত্রপাত বর্ণনা করায়। ও হ্যাঁ, তিব্বত রামা বেশ সৎ ও ভালো রাজা ছিলেন বলা যায়। তার 3টি বউ, নিশিকুমার রামা, আন্তিয়া রামা, শুভসীতা রামা। 3 বউয়ের ঘরে মোট 5 জন ছেলে। তাদের সুখের সংসার বলা যায়। সব কিছুতেই ভালো চলতো। তিব্বতরামাও বেশ সৎ হয় সেখানকার লোকজন বেশ খুশি ছিলেন। সব মিলিয়ে একটা সুখী রাজত্ব বলা যায়। তবে সুখের রাজত্বে দুঃখ নামতে সময় লাগে না। যাই হোক, আমাদের একটি বড় উৎসব হয়। সেই উৎসবের নাম অরিন্তার্থ রামা উৎসব। যে উৎসবে রামাকে উৎসর্গ করা হয় এক কুমারী মেয়ে, যে মেয়ে কেবল রামার ভোগপণ্য, যে মেয়ে কাউকে বিয়ে করতে পারবে না, একমাত্র যদি তার কেউ তার সাথে শারীরিক মিলনে আবদ্ধ হয় সেটা স্বয়ং রামা। তাই মেয়েটা শেষ বয়স অবধি তাকে থাকতে হবে রামার কুটিরে। সেখানে সে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত নৃত্য করবে। তারপর সারাদিন তার জন্য সবাই খানা পিনা তার সব শুরু করে সব কিছু তার দরজার সামনে রেখে আসবে। এখানে আমাদের মধ্যে এটাই বিশ্বাস যে মেয়েটিকে রামা দেখতে পারবে আর তাদের সাথেই মেয়েটির মিলন হবে। আর আমরা মূলত খাবারগুলো রামাকে দেই যাতে করে মেয়েটি রামাকে দিতে পারে। খাবারের সাথে সবাই গাছের পাতা তাদের চাওয়ায় লিখে রাখত। মেয়েটি কোনো রকম কষ্ট দেওয়া হতো না। রামাকে উদ্দেশ্য করে মেয়েটির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। মেয়েটি হতে হবে অসম্ভব সুন্দর। মেয়েটির এক পায়ে থাকতে হবে মোট 6টি আঙ্গুল, অর্থাৎ মেয়েটির মোট আঙ্গুল হবে 21টি। মেয়েটি হতে হবে হরিণ কুমারী রাশির। আর মেয়েটির জন্ম হতে হবে সূর্যগ্রহণের সময়। মেয়েটির বয়স হতে হবে এই উৎসবের দিনে 16 বছর। এরকম মেয়ে পাওয়া ভীষণ কঠিন। সব কুষ্টি মিলে রামার উৎসর্গিত মেয়ে মোট 3 জন ছিল। এরপর তিব্বত রামা আসার পর এমন বৈশিষ্ট্যের মেয়ে পাওয়া যায়নি দীর্ঘ 8 বছরে। আগের মেয়ে মনাজাতিং মারা যাওয়ার পর রামার কুটির ফাঁকাই ছিল। দীর্ঘ 8 বছর পর অরিন্তার্থ উৎসবের দিন এরকম একটি মেয়ের সন্ধান মিলে। মনে মনে পুরো গ্রাম খুশি ছিল। অবশেষে রামাকে সন্তুষ্ট করার জন্য কেউ জন্মেছে। মেয়েটির নাম ছিল চন্দ্রাবতী। মেয়েটি ছিল অসম্ভব সুন্দরের অধিকারী। মেয়েটির নৃত্য ছিল চমৎকার। মেয়েটির নৃত্য যে দেখেছিল সে মাতাল হয়ে পড়েছিল। মেয়েটির আরেকটি বিশেষ গুণ ছিল, তা হলো সাপের সাথে বন্ধুত্ব। মেয়েটিকে দেখে সাপও যেন মাথা নুইয়ে সেজদা করত। সব মিলিয়ে রামার জন্য মেয়েটি ছিল পারফেক্ট। যথারীতি অনুযায়ী আরিনাথের উৎসবের দিন মেয়েটিকে হলুদ দিয়ে সাজিয়ে তৈরি করা হচ্ছিল রামার উৎসর্গের জন্য। কিন্তু অভিশাপের সেদিন লাগে যেদিন তিব্বত রামা চন্দ্রাবতীর প্রেমে পড়ে। সে চেয়েছিল চন্দ্রাবতী রামার দরবারে উৎসর্গ না করে নিজে বিবাহ করতে। কিন্তু ততক্ষণে চন্দ্রাবতী মন্ত্র পাঠ করে ফেলে। আর এই মন্ত্রের পাঠের পর চন্দ্রাবতীর রীতি অনুযায়ী কেউ বিয়ে করতে পারবে না এবং বিয়ে করলে তার মৃত্যু হবে, এটাই বিশ্বাস ছিল সবার মধ্যে। কিন্তু এদিকে তিব্বত রামা চন্দ্রাবতীর রূপে প্রেমে বিভোর হয়ে যায়। সে কোনোভাবেই চন্দ্রাবতীকে ছাড়তে চায়নি। সব কিছুর বিরুদ্ধে গিয়ে নিজের কাছে রেখেছে। রামার জন্য উৎসর্গ রমণীকে সে নিজের কুটিরে নিয়ে যায়। পুরো গ্রামবাসী কিছু বলতে পারে না, কারণ তার কথাই শেষ কথা ছিল। যেহেতু চন্দ্রাবতী মন্ত্র পাঠ করে ফেলে, সেহেতু তাকে চাইলেও রামা প্রাণের ভয়ে বিয়ে করতে পারবে না। তাই রামা সিদ্ধান্ত নিল সে বিয়ে না করে
তাকে ভোগ করবে, কারণ চন্দ্রাবতীর রূপের আগুনে সে পুড়ে ছাই হচ্ছিল। তাই চন্দ্রাবতীর জন্য বানানো হয় একটি আলাদা ঘর, যে ঘরে কেবল নাচের সকল সামগ্রী ছিল, যেহেতু চন্দ্রাবতী নাচে বেশ দক্ষ। আলাদা কুটিরে চন্দ্রাবতীকে স্থাপন করা হলো। সেদিন ছিল পূর্ণিমার রাত। পুরো আকাশ যেন আলোকময় আলোতে আলোকিত। চাঁদের পাশাপাশি তারারাও যেন মেলা জমেছে। সব মিলে মুখরিত রাত্রিবেলা যায়। সেদিন তিব্বতামা চন্দ্রাবতীর কাছে গিয়ে নাচতে বলে। চন্দ্রাবতী বাধ্য নাচতে। সকল দ্বিধা ভুলে সেও নাচতে শুরু করে। তার ঘুঙুরের তাল এতই তীব্র ছিল যে পুরো গ্রামবাসী মাতাল হয়ে যেত। তিব্বতরামা নিজের সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চন্দ্রাবতীর নাচ দেখে। সেদিন সে চন্দ্রাবতীকে প্রথমবারের মতো ভোগ করে। চন্দ্রাবতীর ইচ্ছে ছিল কি না তা জানা যায়নি, তবে এটা নিয়ে পুরো গ্রাম একটা ভয় ছিল, কারণ সবার বিশ্বাস ছিল তিব্বতরামা স্বয়ং ঈশ্বরের জিনিস নিজে ভোগ করে বেশ অন্যায় করেছেন। তবে রামার ভয়ে সেটা কেউ বলতে পারত না। চন্দ্রাবতীর নিকট তিব্বতরামার যাওয়া আসা বাড়তে লাগলো। প্রতি রাতে সে চন্দ্রাবতীর কুটিরে যেত, চন্দ্রাবতীকে ভোগ করতে চলে আসতো। বিষয়টা এতটুকুতে সীমাবদ্ধ থাকলে হয়তো জল এতদূর গড়াতো না, কিন্তু বিষয়টা মোর অন্যদিকে। কথা বলে চাচা থেমে গেলেন। চাচার মুখে যখন শুনেছিলাম তখন পুরো ঘটনাটা যেন আমার চোখে ভাসছিল। অস্থিরতা বাড়তে লাগলো পুরো ঘটনা শোনার জন্য। অস্থির উৎকণ্ঠা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, এরপর কি হলো? চাচা দম ছেড়ে ঘটনার পুনরায় ব্যাখ্যা শুরু করলেন। বৈশাখ মাসের ঝড়ের ঘনঘাটা, চারিদিকে গর্জন দিয়ে বজ্রপাত হচ্ছে, চারিদিকে তাণ্ডব হাহাকার। রাতটা খুব ভয়ঙ্কর ছিল। সে সময় সাধুরা বলেছিল এ ঝড়ের লক্ষণ হলো রাজ্যের বিপদ। হয়তো রাজ্যে এমন কোনো মানব শিশু আসতে চলেছে যে রাজ্যের বিনাশ করবে, আর হয়তো এটাকেই চন্দ্রাবতীকে ভোগ করার প্রভাব। তিব্বতরামা নিজের রাজ্যকে বেশি ভালোবাসত, কিন্তু তবুও তাকে এসব বুঝালে বুঝতো না। সে চন্দ্রাবতীর প্রেমে বিভোর হওয়ার তার কাছে মূর্খ চন্দ্রাবতীই ছিল, বাকি সব ছিল গৌণ। এদিকে চন্দ্রা জানতে পারে যে মা হতে চলেছে, তারপর আরও করে আসতে চলেছে সন্তান। সে খুব খুশি ছিল। এত কিছু গ্লানি যে ভুলতে বসেছিল তারও একটি অস্তিত্ব আছে। সব মিলে সেদিন তার কোলে আনন্দ এসে ধরা দিয়েছিল। সারাদিন অপেক্ষা করতে লাগলো কখন তিব্বতরামা আসবে আর সে এই সংবাদ দিবে। তারপর আলো করে যে ঈশ্বরের বংশধর হচ্ছে, এ খুশির ছোঁয়ায় যেন পুরো রাজ্য দোল খাচ্ছিল। কারণ আগের দিনের এ ঝড়ের পর পরের দিন রাজ্যে যেন নতুন রূপে সেজেছিল। প্রতিটা ফুল গাছে ফুল ফুটেছে, অসময়ে ফুলগুলো ফুটেছিল। প্রতিটা ফল গাছে এসেছিল ফল। এরকম অদ্ভুত বিষয় রাজ্যে এর আগে কখনো ঘটেনি। এটাই ছিল প্রথম। ঋষিদের ভাষ্যমতে রাজ্যে এমন কিছু হতে চলেছে যেটার একই সাথে কল্যাণকর এবং অকল্যাণকর দুটোই। চন্দ্রার অপেক্ষার প্রহর শেষ হলো তিব্বতরামার আগমনে। সে খুশি মনে তিব্বতরামাকে এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বলল, আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে? সেটা বললে তো তুমি বুঝবে না। তা হঠাৎ এই বিশেষ শরাব দিচ্ছ যে? কোনো চাওয়া বা আবদার আছে কি? থাকলে বলতে পারো। চন্দ্রা আময়িক কণ্ঠে জবাব দিল, আমি রামার বংশধরের মা হতে চলেছি। আমার পেটে আপনার সন্তান। আমি জানি বাধ্যবাধকতার জন্য আপনি আমাকে বিয়ে করতে পারছেন না, তবে এটা সত্যি, আমি আপনাকে ভালোবাসি। আমি বিশ্বাস করি এবং আশা রাখি আপনি আমার সন্তানকে সাদরে গ্রহণ করবেন। এই অবস্থায় এ কুটির আমার জন্য উপযোগী নয়। আমার দরকার এমন বাসস্থান যেখানে আমি আলো বাতাস পাবো। এ সময় নাচানাচিও আমার পক্ষে সম্ভব নয়। আমার শারীরিক কথা বিবেচনা করে সকল ধরনের মিলনে এ সময় বন্ধ রাখার অনুরোধ রইল। আর আমাকে এমন কোথাও স্থানান্তর করা হোক যেখানে আমি আর আমার সন্তান পৃথিবীর আলো বাতাস পাবো, সুস্থ থাকবো। এ পর্যন্ত আপনি আমাকে অনেকবার জিজ্ঞাসা করছেন কী চাই, তবে আমি কিছুই চাইনি। এ সন্ধিক্ষণে এসে আপনার কাছে আমার এ চাওয়াগুলো ব্যক্ত করলাম। তিব্বতরামা ঘাবড়ে গেলেন। বিবাহ বহির্ভূত বাচ্চা কি মঙ্গল ডেকে আনবে নাকি অমঙ্গল, এ ভেবে। কিন্তু তিনি বাবা হয়ে সন্তানের খুনের মতো কাজ করতে পারবেন না। এটা তার কাছে নিহাত অন্যায়। রাজত্বকালীন তিনি কখনো নরহত্যা নিজে হাতে করেনি। রাজ্যের প্রয়োজনে কাউকে হত্যা করতে হলে তিনি তাকে অন্ধকার কুঠিরে আটকে রাখতেন। সে ব্যক্তি একসময় না খেতে খেতে মরে যেত, কিন্তু নিজ হাতে রক্তাক্ত করে কখনোই তিনি মারতেন না। এ বাচ্চা মরতে হলে চন্দ্রাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত হতে হবে, যা তিনি কখনোই মানতে পারবেন না। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে তিনি জবাব দিলেন, তোমার কথাই হোক। কাল থেকে তোমার জন্য নির্মাণ করা হবে চন্দ্রাবতীর মাতৃকুটির, যে কুটিরে থাকবে আলো বাতাসের সুব্যবস্থা, যেখানে মাতৃত্বকালীন পুরো সময় তুমি থাকবে। তোমাকে দেখার জন্য রাখা হবে কয়েকশো জন লোক। তোমার যা যা খেতে মন চাইবে খাবে, কিন্তু কথা দিচ্ছি বাচ্চা না হওয়া পর্যন্ত তোমার সাথে আমার কোনো মিলন ঘটবে না। এ বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আমার। যদি কখনো এ বাচ্চার সাথে অন্যায় হয় তাহলে এ পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। স্বয়ং ঈশ্বরের থেকে তোমাকে আমি ছিনিয়ে নিয়েছি।
ভালোবাসায় মুড়িয়ে দিয়েছি, আর ভালোবাসার মানুষকে সুখে রাখতে এটুকু করা আমার দায়িত্ব। তিব্বতরামার কথায় চন্দ্রাবতী যেন এক স্বস্তির শিক্ষা পেল। তিব্বতরামা যেখানে বেশিক্ষণ থেকে চলে আসলো নিজের ভবনে, আর মনে কেবল একটাই বাজছে, বিবাহ বহির্ভূত বাচ্চাটা শুভ হবে না কি অশুভ। চন্দ্রাবতীকে দেওয়া কথা তো সে ফেলতে পারবে না। পরের দিন থেকে শুরু হলো চন্দ্রাবতীর জন্য কুটির বানানোর। পুরো রাজ্যে চন্দ্রাবতী মা হতে পারায় বিষয়টি ছড়িয়ে পড়ল। এতে রাজ্যের কেউ খুশি ছিল না। তাদের ধারণা বাচ্চা কখনো শুভ হবে না। স্বয়ং ঈশ্বর ভোগের পণ্য নিজে ভোগ করে অন্যায় করেছে তিব্বতরামা। তারপর আবার বংশবৃদ্ধি করছে, এতে কল্যাণ হবে না বলে গ্রামের মানুষের ধারণা। তবে তিব্বতরামাকে সবাই সম্মান ও ভয় করত, তাই একদম চুপ ছিল সবাই। দীর্ঘ 1 মাস পর চন্দ্রাবতীর মাতৃকুটির ভবন নির্মাণ সম্পূর্ণ হলো। চন্দ্রাবতীকে স্থানান্তর করা হলো সেখানে। সেদিন সে ঘটনার পর প্রথম চন্দ্রাবতী সূর্যের স্পর্শে আসে। পুরো গ্রাম চন্দ্রাবতীর রূপে ঝলসে গিয়েছিল। চন্দ্রাবতীর গর্ভবতী হওয়ার রাজার বাকি স্ত্রীগুলো একদম খুশি ছিল না। রাজা চন্দ্রাবতীর একাকিত্ব দূর করার জন্য বাকি বউদের সে মহলে যাতায়াতের ব্যবস্থা করে যায়। চন্দ্রাবতী বেশ মিশুক হয়, বাকি বউদের মন জোর কেড়ে ফেলে দ্রুত। সব কিছু বেশ সুন্দর করে এগোছিল। তবে বিপত্তি ঘটল যখন চন্দ্রাবতীর মাতৃত্বকালীন 7 মাস পূর্ণ হয়, আর সে থেকে শুরু হয় নতুন অধ্যায়। আচমকা সে সময় রাজ্যে এমন এমন অদ্ভুত ঘটনা শুরু করলো, তাতে জানান দেয় এ বাচ্চা হয়তো শুভ বয়ে কিছু আনবে না। ঘটনার সূত্রপাত ঘটে পূর্ণিমার রাত থেকে। সেদিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে কোথাও অমাবস্যা নেমে আসে না, এরকম ঘটনা কখনো ঘটেনি। কিন্তু সেদিন পূর্ণিমার রাতে চাঁদকে যেন কে গ্রাস করছে। একটা দানব আকৃতির কিছু যেন চাঁদকে ঢেকে ফেলেছে। পুরো আকাশটা একদম কালো হয়ে গিয়েছিল। পুরো রাজ্য কালো হয়ে গেছিল। একটা দূষিত গ্যাস চারপাশে যেন ছড়িয়ে গন্ধ ছড়াচ্ছে। রাজ্যে সবার শ্বাসকষ্ট শুরু হতে লাগলো। আমি চাচার কথায় ব্যাগরা দিয়ে বললাম, তাতে চন্দ্রাবতীর ইস্যু আসবে কেন? সে তো এতে সম্পৃক্ত নয়। সে সম্পৃক্ত, কারণ সেদিন রাতে চন্দ্রাবতীর ঘুঙুর তুলে নাচ শুরু করেছিল, অস্বাভাবিক আচরণ করেছিল। এরপর একজন সাধু এসে চন্দ্রাবতীকে বসে আনে, আর সে বসে আসার পরপর সব ঠিক হয়ে যায়। এটা তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু এরপর যা ঘটেছিল সেগুলোর মধ্যে সবার মধ্যে তীব্র ভয় ঢুকেছিল, আর তিব্বতরামা বেশ চিন্তিত হয়ে পড়েছিল। সেদিনে সে তাণ্ডবের পর অনেকটা সময় রাজ্যে বেশ স্থির ছিল। চন্দ্রাবতী যখন 8 মাস পদার্পণ করে, তখন আবার শুরু হয় একের পর এক তাণ্ডব। চন্দ্রাবতী রাত 3টায় ঘুঙুরের জোরে জোরে শব্দে নাচতে, আর সে শব্দে পাখিকুল মরে মরে পড়তো। গলা গাছপালা শুকিয়ে যেত। রাজ্যের যেন হাহাকার লেগে গেছিল। প্রতিটা ঘুঙুরের আওয়াজে এক একটা আতঙ্কিত বয়ে নিয়ে আসতো। সব মিলিয়ে ভীত করে একটা পরিস্থিতি সৃষ্টি করে। রাজ্যের বিশেষ ব্যক্তিবর্গ তিব্বতরামাকে পরামর্শ দেয় চন্দ্রাবতীকে খুন করতে, তা না হলে চন্দ্রাবতীর ঘুঙুরের আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। তখন তিব্বতরামা চন্দ্রাবতীকে ভীষণ ভালোবাসত। তার কাছে সব কিছুর ঊর্ধ্বে ছিল চন্দ্রাবতী। চন্দ্রাবতীকে খুনের কথা তিনি ভাবতেও পারেন না, তাই বিষয়গুলো বরাবরই তিনি এড়িয়ে চলতেন। রাজা চন্দ্রাবতীর মুখ দর্শন করে না দীর্ঘ 7 মাস ধরে। এবার তিনি চিন্তা করলেন চন্দ্রাবতীর মুখোমুখি হবেন আর এসব বিষয় নিয়ে আলোচনা করবেন। কেন সে শারীরিক এই অবস্থায় প্রতিদিন নৃত্য করছে? যে ভাবনা সেই কাজ। সে ভাবনা থেকে চলে যায় সেদিন রাত্রে চন্দ্রাবতীর মাতৃকুটিরে। সেখানে গিয়ে চন্দ্রাবতীর সম্মুখীন হন। চন্দ্রাবতী আগের থেকে আরও সুন্দর হয়েছে। বিশেষ করে তার চুলগুলো আরও ঘন আর লম্বা হয়েছে। পেটটা বেশ উঁচু হয়েছে। চন্দ্রাবতীকে দেখে একজন সাধারণ মেয়ে মনে হচ্ছে তার মধ্যে এমন অসীম কোনো ক্ষমতা আছে যা রাজ্যকে ধ্বংস করতে পারে। তিব্বতরামা অপলক দৃষ্টিতে চন্দ্রাবতীকে অবলম্বন করছে। চন্দ্রাবতী রামার চাহিনী দেখে নরম সুরে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন? তোমার সৌন্দর্য। আর ভাবছি সৌন্দর্য এত হিংস্র কেন মাঝে মাঝে হয়ে যায়? আমি তো তোমার মাঝে কেবল কোমলতা পেয়েছি, হিংস্রতা তোমার মাঝে কেন পাচ্ছি না? চন্দ্রাবতীর সাধারণ উত্তর। কথাটা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার রূপে আরেকজন আছে যার নাম চন্দ্রমুখী। সে আমার যমজ বোন, তবে সে অশুভ হওয়ায় তাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল। সেদিনের পর থেকে কিছু কিছু বিশেষ সময় আমার ভিতরে চন্দ্রমুখীর অস্তিত্ব বিরাজ করেন। যখন এই অস্তিত্ব আমি টের পাই, তখনই আমার মাঝে হিংস্রতা চলে আসে। যে ঘুঙুরের আওয়াজ মরা গাছও সজীব হয়ে যায়, আজ সে ঘুঙুরের সবুজ গাছকে বাদামি বর্ণে নিয়ে যায়। বিষয়টি এমন নয় যে আমি অন্তঃসত্ত্বা হবার পর এমন হয়েছে। বিষয়টি অনেক আগের থেকে আমার মধ্যে বিদ্যমান। আমার পেটে সন্তান মোটেও অশুভ নয়, বরং সে আছে অশুভকে বিনাশ করতে, নিজের মাকে রক্ষা করতে। সে যদি রক্ষা না করতো তাহলে চন্দ্রমুখীর অস্তিত্ব এতদিন আমাকে বিলীন করে দিত। রাত বেরোতে আমি নাচছি না, নাচে চন্দ্রমুখী। তার ঘুঙুর থেকে তেজি একটা আওয়াজ বের হয় যা পৃথিবীর জন্য অনুপযোগী। বিষয়টি বহুবার আপনাকে চিঠির মাধ্যমে বলেছি, কিন্তু একটা সময় বুঝতে পারলাম সে চিঠি আপনার কাছে আমার
পায়রা পৌঁছাতে সক্ষম হচ্ছে না। আশা নিয়েছিলাম আপনি আসবেন, এসেছেন। এখানে আমি আর আমার সন্তানের কোনো দোষ নেই। দোষ নেই রাজ্যবাসীর, তাদের কেবল ভুল। তারা পুরো ঘটনা না জেনে আমাকে ভুল বুঝছে। আপনার প্রথম 3 বউরা এখন আমাকে ভয় পায়, তারাও আসে না দেখা করতে। পুরো কুটিরে আমি একা থাকি, যা আমার জন্য আরও বিপজ্জনক। প্রতিনিয়ত আমি চন্দ্রাবতীমুখীর দাবানলে আটকে পড়েছি। আমি জানি না আমি কতটুকু সময় ধরে বেঁচে থাকতে পারবো, তবে এতটুকু চাই, যতটুকু সময় ধরে বাঁচি ততটুকু সময় যেন আমি নিশ্চিন্তে বাঁচতে পারি। তিব্বতরামার এবার নতুন ধাঁধায় পড়ে গেল। কি হবে এর সমাধান তাই ভাবছে। বেশ কিছুক্ষণ চুপ থেকে চন্দ্রাবতীর মাথায় হাত বুলিয়ে দিয়ে আশা দিলেন, আমি বেঁচে থাকতে তোমার চিন্তা করতে হবে না। এর সঠিক সমাধান আমি বের করে নিয়ে আসবো। তোমার কাছে যদি এর উত্তম কোনো সমাধান থাকতে পারে জানাতে পারো। চন্দ্রাবতী হালকা গলায় বলল, চন্দ্রমুখী ধ্বংসের উপায় আমার নেই। আমার সাথে সে ও এখন গর্ভবতী, কারণ আপনি আমার সাথে মিলিত হবার সময় সেও আমার অস্তিত্বের কোনো এক সময় মিলিত হয়ে গেছে, যার দরুন সেও এখন গর্ভবতী। আমার সাথে সাথে আপনার বংশধর সেও, আর সে বাচ্চা হবে অশুভ শক্তির আধার। এ শক্তির বিনাশ কেবল সে জন্মের পরেই সম্ভব। সে পর্যন্ত শত চেষ্টা করলেও কোনো উপকার সমাধান পাবে না। এবার তিনি আরও ঘাবড়ে গেলেন। বিষয়টা যত সমাধানের চেষ্টা করছি ততই যেন গুলিয়ে যাচ্ছে। চিন্তিত মুখ নিয়ে একটু হেসে জবাব দিলাম, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার নিকট আরও 20 জন দাসী পাঠানো হবে। আমার 3 বিবি সমসাময়িক বিষয় নিয়ে অনেক ভীত আছে, তাই তারা দেখা করতে আসছে না। সময়ের সাথে সব পরিবর্তন হবে, আবার সুন্দর হবে। তোমার তরে আমার মিলন হবে আবার। তখন তোমার মাঝে চন্দ্রমুখী নামক কোনো অস্তিত্ব থাকবে না। তুমি কেবল আমার চন্দ্রাবতী হয়ে থাকবে। প্রিয়, সাবধানে থেকো। চিঠি আমার নিকট পৌঁছায়নি, হয়তো পায়রাটা দক্ষ নয়। আমি নতুন পায়রা পাঠিয়ে দিচ্ছি, তার কাছে তুমি চিঠি পৌঁছে দিও। ভালো থেকো। চন্দ্রাবতীর চোখে ছলছল করে জল গড়িয়ে পড়ছে। পুরো দুনিয়া জানে তিব্বতরামার ভোগের মানুষটা সে, কিন্তু কেবল সেই জানে তিনি তার ভোগের নয়, বরং ভালোবাসার মানুষ। তার জন্য সে ভালো মন্দ খেতে পাচ্ছে, নিজের সুখগুলো আবার ফিরে পেয়েছে। তার জন্য দুনিয়াটা এত রঙিন লাগছে। চন্দ্রাবতী ঈশ্বর বলতে তিব্বতরামাকেই মানে। তার ধারণা মতে তিব্বতরামাই স্বয়ং ঈশ্বর। সে মনে করে ঈশ্বর তার মাঝে বাস করেছে। হয়তো সেটা অন্য কেউ উপলব্ধি করতে না পারলেও সে খুব ভালো করেই পারে। তিব্বতরামা সেখান থেকে সরাসরি নিজের রুমে আসলো। সারাক্ষণ চিন্তা ভাবনা করে রাজ্যের জ্ঞানী ব্যক্তিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। তারপর পুরো বিষয়টা উত্থাপন করে, আর সেখান থেকে গল্পের নতুন মন নেয়। চন্দ্রাবতী আসছে সিজন 2 এর 3য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পুরো গল্পটা পেতে গেলে প্লেলিস্ট চেক করবেন।